হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিয়াজান একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাসটি শুরু হবে কোষে দেখি 15.2 এর 10 দাগের প্রশ্ন থেকে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। সবাইকে স্বাগত। আগে আমাদের 12 দাগের প্রশ্নের সমাধান দেখতে হবে, তারপরে কোষে দেখি 15.2 এর 10 দাগের প্রশ্ন থেকে ক্লাসটি শুরু হবে। প্রথমে 12 দাগের প্রশ্নের সমাধান দেখে নেওয়া যাক। আশা করছি সবাই প্রশ্নকে দেখতে পাচ্ছ। বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রশ্নে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ আছে এবং সমান বাহুদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ এই প্রশ্নের সমাধানের জন্য আমাদের ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, অর্থাৎ ছবি অঙ্কনের মাধ্যমে এই প্রশ্নের সমাধান খুবই সহজ হয়ে যাবে এবং আমাদের বুঝতেও সহজ হবে। তাই অবশ্যই আমাদের ডায়াগ্রামকে অঙ্কন করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ আছে, ধরে নিব এ বি সি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় হচ্ছে এবি এবং এসি। প্রশ্নে বলা হয়েছে সমান বাহুদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ বিএসি হচ্ছে 45 ডিগ্রি প্রশ্ন অনুযায়ী। এবং প্রশ্নে বলা হয়েছে এবি এবং এসি হচ্ছে 20 সেমি। এগুলো প্রশ্নে দেওয়া আছে। আগে আমাদের লিখতে হবে ধরি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় এবি এবং এসি এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি। আমাদের লিখতে হবে ধরি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় এবি এবং এসি। সমান বাহুদ্বয় ধরে নেওয়া হয়েছে এবি এবং এসি। প্রশ্নে বলা হয়েছে এবি হচ্ছে 20 সেমি, এসিও হচ্ছে 20 সেমি। আমাদের লিখতে হবে অর্থাৎ এবি সমান সমান এসি সমান সমান 20 সেমি, অর্থাৎ এবি সমান সমান এসি সমান সমান 20 সেমি এবং সমান বাহুদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান বাহুদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান সমান 45 ডিগ্রি। এতটুকু লেখা হয়ে গেছে। এবার এই প্রশ্নের সমাধানের জন্য যদি আমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতির কনসেপ্ট অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই প্রশ্নের সমাধান 2 থেকে 3টা লাইনের মধ্যে হয়ে যাবে। কিন্তু দশম শ্রেণীর সিলেবাসের যে কনসেপ্ট আছে ত্রিকোণমিতির, সেটা এখানে অ্যাপ্লাই করলে আমাদের যে লাভ হবে, কি লাভ হবে? প্রশ্নের সমাধান এক কথায় সহজ হয়ে যাবে, কিন্তু আমাদের একটা ক্ষতি হবে। কি ক্ষতি হবে? যেহেতু নবম শ্রেণীর সিলেবাসে সেই কনসেপ্টটা নেই, যে কনসেপ্টের মাধ্যমে এই প্রশ্নের সমাধান 2 থেকে 3 লাইনের মধ্যে হয়ে যাবে। তাই আমাদের অবশ্যই নবম শ্রেণীর কনসেপ্ট ছাড়া দশম শ্রেণীর কনসেপ্টের মাধ্যমে এই প্রশ্নের সমাধান করতে হবে না। কেন করতে হবে না? এই জন্যই করতে হবে না যে দশম শ্রেণীতে যখন যাব তখন অটোমেটিক এইসব প্রশ্নের সমাধান বুঝে নিব। কিন্তু নবম শ্রেণীতে কেন এই প্রশ্ন দেওয়া হয়েছে, কেন আমরা এই প্রশ্নকে নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী সলভ করব? এর পিছনে একটাই কারণ হচ্ছে আমাদের
রিজনিং পাওয়ারটা বৃদ্ধি করানো। সিলেবাসে এমনিতেই কোনো কিছু দেওয়া হয়নি, প্রত্যেকটা কোশ্চিনের পিছনে, প্রত্যেকটা প্রশ্নের পিছনে কোনো না কোনো কিছু কারণ আছে। তাই অবশ্যই আমাদের নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী এই প্রশ্নের সমাধান করতে হবে, যাতে আমাদের রিজনিং পাওয়ারটা বৃদ্ধি পায়। আমাদের লজিক্যাল থিঙ্কিং, রিজনিং পাওয়ার যা আছে, ম্যাথমেটিক্যাল পাওয়ার সবকিছু বৃদ্ধি পাওয়ার জন্যই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তাই আমাদের নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী এই প্রশ্নের সমাধান করতে হবে, এবং এই প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই আমাদের কিছু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে সেটা এখন দেখা হচ্ছে। বি বিন্দু থেকে এখন কেউ অঙ্কন লিখতেও পারে। এখানে অঙ্কন বি বিন্দু থেকে, কোথায় আছে বি বিন্দু? এই জায়গায় আছে। বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডি লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ বলা যাবে এখান থেকে, কি বলা যাবে, যে আগে লম্ব অঙ্কন করে নেওয়া হচ্ছে। লম্ব অঙ্কন হয়ে গেল এসি বাহুর ওপর বিডি, অতএব বিডিএ হয়ে যাবে 90 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাই আমাদের কোণ বিডিএ লিখতে হবে 90 ডিগ্রি। হয়ে গেছে। এবার এবার আমরা কি জানি? আমরা জানি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানা থাকলে ক্ষেত্রফল বার হয়ে যায়। এই ত্রিভুজের বর্তমানে ভূমি এখন এসি ধরে নিচ্ছে, এবং উচ্চতা বিডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। কিন্তু আরেকভাবে এই প্রশ্নের সমাধান করা যেত। আমাদের মাথায় খেয়াল আসছে, কি খেয়াল আসছে? সমদ্বিবাহু ত্রিভুজ আছে এবং সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য দিয়েছে 20 সেমি করে। সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য দিয়েছে 20 সেমি করে। তাই আমাদের এটা সূত্র অ্যাপ্লাই করলে হতো না? হাফ ইন্টু ভূমি ইন্টু রুট আন্ডার সমান বাহুদ্বয়ের মধ্যে যে কোনো একটার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। এটা করলে তো হয়ে যেত, কিন্তু এখানে ভূমি আছে কি? ভূমি কোনটাকে ধরবো? ভূমি তো নেই, ভূমি তো নেই। ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কি? ভূমির দৈর্ঘ্য দেওয়া নেই। তাই আমাদের কি করতে হয়েছে? বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব অঙ্কন করতে হয়েছে। এটাই হয়ে যাবে উচ্চতা। এটাই হয়ে যাবে কি? উচ্চতা। এসি জানি, ভূমি জানি, উচ্চতা বার করে নিব, ক্ষেত্রফল বেরিয়ে আসবে। কিন্তু কিন্তু উচ্চতা বার করতে হলে আমাদের একটি ত্রিভুজের দরকার পড়বে। সেই ত্রিভুজটা হচ্ছে এবিডি ত্রিভুজ। তাহলে এখন আমাদের লিখতে হবে, কি লিখতে হবে? ত্রিভুজ এবিডি থেকে পাই। ত্রিভুজ এখন দিয়ে লিখতে হবে। এখন ত্রিভুজ এ বি ডি থেকে পাই বা হতে পায় কি পাওয়া যাচ্ছে? এখান থেকে এই কোণের মান বার করতে হবে আগে। এখান থেকে এ ডি বি পাওয়া যাচ্ছে 90 ডিগ্রি, বা বিডিএ একই জিনিস, এবং সাথে বি এ ডি বিএডি। এবার ভাববে সবাই বিএডি কোথা থেকে আসলো? বিএসি যেটা, সেটাই বিএডি। তাহলে একে যদি এইভাবে লেখা হয়, বিএসি সমান সমান বিএডি সমান সমান কত? 45 ডিগ্রি। এক কোথায় বিএডি পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাই আমাদের এই জিনিসটাকে সরাসরি বিএডি আকারে লিখলেই হবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অতএব এখান থেকে এখন এ বিডি কোণের মান বার হবে, অবশ্যই হবে। কিভাবে হবে? 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে দুটি কোণের যোগফলকে। বাদ দিলে এবিডি বেরিয়ে আসবে 45 ডিগ্রি, বেরিয়ে আসলো 45 ডিগ্রি। যেহেতু যেহেতু এ বি ডি এবং এবং বি এ ডি সমান, অতএব দিয়ে বলতে পারি যে
এডি বাহু এবং বিডি বাহু সমান হবে, এডি বাহু এবং বিডি বাহু সমান হবে। সবাই জানে যদি দুটি বাহু সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ সমান হবে। একইভাবে দুটি কোণ সমান হলে এই বাহুর বিপরীত, এই কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহুও সমান হবে। তাই এখানে 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই বাহুর এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, এই বাহুটা এবং এই বাহুটাও সমান হবে, সেটাই হয়েছে। আর যখনই সমান হয়ে গেছে তখন এই ত্রিভুজটা এবিডি ত্রিভুজটা বর্তমানে সমকোণী সমদ্বিবাহু হয়ে গেছে। আগে শুধুমাত্র সমকোণী ছিল, এখন যেহেতু এডি সমান সমান বিডি হয়ে গেছে তাই বলা যাবে ত্রিভুজ এ বিডি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব বলতে পারি ত্রিভুজ এ বিডি সমকোণী সমদ্বিবাহু। এখন বা আমরা জানি এই এবিডি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থেকে কিছু বার করার চেষ্টা করা হচ্ছে। কি বার করার চেষ্টা করা হচ্ছে? এই যে বিডি বাহু এবং এডি বাহু বা শুধুমাত্র বিডি বাহু বার করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আমাদের লিখতে হবে, আমরা কি জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। এখানে অতিভুজ কোনটা হবে? অতিভুজ কোনটা হবে? যদি এইভাবে ছবি অঙ্কন করা হয়, এটা এ, এটা ডি, এটা বি, এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এক কথা এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে হবে, অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লিখতে হবে। দুটোই যেহেতু সমান লেখা হচ্ছে আগে। এখন বা দিয়ে আমাদের বার করতে হবে এক্স এর ভ্যালু। এবি কত? এবি আছে 20, এবি আছে 20, তাহলে 20 এর স্কোয়ার হবে, এখানে এক্স এর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার ধরা হয়েছে। তাহলে লিখতে হবে ধরি এডি সমান সমান বিডি সমান সমান এক্স সেমি ধরা হয়ে গেছে। বা দিয়ে এখানে হয়ে যাবে 20 এর স্কোয়ার হয়ে যায় 400, এখানে 2x স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার। 2 দিয়ে কাটলে এখানে হবে 200। বা দিয়ে এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে √200। এখানে এক্স স্কোয়ার সমান সমান কত আছে? 200। এক কথা এক্স সমান সমান কত হবে? √200 হবে, ওটাই করানো হয়েছে এখানে। আর 200 কে আবার সবাই কি লিখতে পারে? √2 গুণিত 100 লিখতে পারে। এখান থেকে 100 মানে কি? 100 মানে কি 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে কি 10 আসবে, রুটের ভিতরে 2 থেকে গেল। এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে 10√2। এক্স এর ভ্যালু বেরিয়ে আসলো 10√2। অতএব পেয়ে গেলাম এডি সমান সমান বিডি সমান সমান 10√2 সেমি পেয়ে গেছি। এখন এ বি সি এই ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছি। বিডি পেয়ে গেছি মানে কি উচ্চতা পেয়ে গেছি, আর উচ্চতা পেয়ে গেছি মানে অ্যাপ্লাই হয়ে যাবে তো। অতএব আমাদের লিখতে হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র সবাই জানে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা হচ্ছে বিডি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 20 ইন্টু উচ্চতা হচ্ছে 10√2। 2 দিয়ে কাটলে এখানে আসবে 10, 10 কে 10 দিয়ে গুণ করলে হয়ে যায় 100, 100√2 বর্গ সেমি। পেয়ে গেলাম এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে প্রশ্নের সমাধান। একবার বলা হচ্ছে তোমরা এই প্রশ্নের সমাধানকে ভালো করে লক্ষ্য করো। এই প্রশ্নের সমাধান আমরা ক্লাস 9 এর সিলেবাস অনুযায়ী সলভ করেছি, তাই তোমাদের বলা হচ্ছে তোমরা অবশ্যই এই প্রশ্নকে ভালো করে প্র্যাকটিস করবে। এই প্রশ্নটা
ইম্পর্টেন্টও আছে, গুরুত্বপূর্ণও আছে পরীক্ষার জন্য। তাই অবশ্যই ভালো করে বুঝতে হবে। যদি কোথাও এই প্রশ্ন বুঝতে কোথাও বিন্দু মাত্র ডাউট থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। আগে দেখে নাও এই প্রশ্নের সমাধান। আশা করছি 12 দাগের প্রশ্ন সবাই বুঝতে পেরেছো। একইভাবে আমাদের 13 দাগের প্রশ্নের সমাধান করতে হবে। ওখানে 45 ডিগ্রি ছিল, এখানে একটাই শুধুমাত্র চেঞ্জেস আছে, 45 ডিগ্রি এর জায়গায় কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। ওখানে বিডি লম্ব অঙ্কন করা হয়েছিল, এখানেও বিডি লম্ব অঙ্কন করা হয়েছে, কিন্তু এই বিডি কে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, বর্ধিত করা হয়েছে, এবং এমন ভাবে বর্ধিত করা হয়েছে যেখানে বিডি আর ডিই সমান হয়, বিডি আর ডিই সমান হয় লেখা আছে। যেখানে বিডি আর ডিই সমান, তারপরে এই যোগ করা হয়ে গেছে। ওখানে যেভাবে বি কোণের ভ্যালু বার করতে হয়েছিল, এ বি ডি ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে বি কোণের ভ্যালু ওখানে যেভাবে বার করতে হয়েছে, এখানেও একইভাবে বি কোণের ভ্যালু বার করতে হয়েছে। ওখানে 45 ডিগ্রি এসেছিল, এখানে 60 ডিগ্রি এসেছে। একবার বলা হচ্ছে তোমরা ভালো করে এটাকে পড়ো। আশা করছি সবাই পড়ে নিয়েছো। এখন আমাদের কি করতে হবে, কেন বিডি কে বর্ধিত করা হলো। ওখানে 45 ডিগ্রি ছিল বলে প্রশ্নের সমাধান সহজ হয়েছিল, এখানে 30 ডিগ্রি আছে বলে প্রশ্নের সমাধান একটু জটিল হয়ে গেছে। কিন্তু জটিল নেই, কোনো কিছু জটিল নেই, শুধু বুঝলেই হয়ে যাবে, শুধু বুঝলে এই প্রশ্নের সমাধানটা সহজ হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি, এবং আর একটা ত্রিভুজ হচ্ছে এ ই ডি। এবিডি ও এইডি এর ক্ষেত্রে এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম করতে হবে। আর সর্বসম করার জন্য আমাদের সাইড, অ্যাঙ্গেল, সাইড 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 এইসব শর্ত আনতে হবে। এখানে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে এখানে অঙ্কন অনুসারে দেখা যাচ্ছে বিডি আর ডিই সমান, এই ত্রিভুজের বিডি এবং এই ত্রিভুজের ডিই সমান আছে। অতএব আমাদের লিখতে হবে বিডি সমান সমান ডিই অঙ্কন অনুসারে। বা অঙ্কন অনুসারে হয়ে গেছে। তারপরে কি দেখা যাচ্ছে, এখানে এ ডি বি এবং এ ডি ই দুটোই কোণ সমান। এখানে যদি 90 ডিগ্রি উৎপন্ন হয়, তাহলে অবশ্যই এই জায়গায়ও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তবেই তো পুরো কোণের ভ্যালু 180 হবে, অর্থাৎ এই জায়গায়ও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এক কথা এই ত্রিভুজের এই কোণের মানও পেয়ে গেছি 90 ডিগ্রি। এবং সাথে দেখা যাচ্ছে এডি হচ্ছে সাধারণ বাহু, দুজনের জন্যই আছে, দুটো ত্রিভুজের জন্যই এডি হচ্ছে। এ বি ডি ত্রিভুজের জন্য এডি একটি বাহু আছে, একইভাবে এ ই ডি এই ত্রিভুজের জন্য এডি একটি বাহু আছে, তাই বলা হবে এডি হচ্ছে সাধারণ বাহু। সবাই এখানে লক্ষ্য করে, এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী এই দুটা ত্রিভুজ হয়ে গেল সর্বসম। অতএব আমাদের লিখতে হবে এ বি ডি সর্বসম এইডি। আর সর্বসম হলে সবকিছু সমান হয়, অতএব বলা যাবে এ বিডি সমান সমান এইডি সমান সমান 60 ডিগ্রি। লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এখানে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। হয়ে গেছে, এটা 60 ডিগ্রি হলে এটাও কত হবে, 60 ডিগ্রি হবে, হয়ে গেছে। এরপরে আবার বলতে পারি এবি সমান সমান এই বলবো সর্বসম ত্রিভুজের অনুরূপ
বাহু, এখানে বাহু লিখবো যেহেতু, আর এখানে কি লিখবো, কোণ লিখবো। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এখানে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এ বি যত, এইও তত। হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের দেখা যাচ্ছে এ বিই একটি ত্রিভুজ, এ বিই একটি ত্রিভুজ যার এই পুরো কোণের ভ্যালু আমাদের জানা নেই, অর্থাৎ বিএই জানা নেই, বিএই জানা নেই। কিন্তু যেহেতু সর্বসম হয়েছে বলে যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও কত হবে, 30 ডিগ্রি হবে। এটাও কত হবে, 30 ডিগ্রি হবে। অতএব দিয়ে আমাদের এটাও লিখতে হবে কোণ বিএডি, বিএডি সমান সমান কোণ ইএডি সমান সমান 30 ডিগ্রি। অতএব এখন আমাদের লিখতে হবে, অতএব এখন আমাদের লিখতে হবে ত্রিভুজ এ বি এ, এখানে লেখা হচ্ছে, ওখানে জায়গা নেই। অতএব ত্রিভুজ এ বি ই হতে পায়, হতে পায় কি পাওয়া যাচ্ছে, এখান থেকে বি এ ই পাওয়া যাবে। বি এ ই অর্থাৎ 30 যোগ 30 ডিগ্রি হয়ে যাবে কত, 60 ডিগ্রি। অতএব 60 ডিগ্রি হয়ে গেছে। অতএব বলতে পারি ত্রিভুজ, বা অতএব না লিখে এখানে এখন লিখলে বেশি ভালো হবে এবং এই জায়গায় লিখে দিব অতএব। অতএব এ বি ই সমবাহু, ত্রিভুজ এ বি ই সমবাহু। অর্থাৎ যদি সমবাহু হয়ে যায় তখন বলতে পারি এ বি বাহু, এই বাহু এবং বি বাহু সমান হবে। আগে এ বি আর এই সমান হয়েছিল, এখন যেহেতু এই কোণের মান, এই পুরোটা কোণের মান 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এ বি ই হয়ে গেছে সমবাহু। আর সমবাহু হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, 20 সেমি হয়ে গেছে, 20 সেমি হয়ে গেছে। অতএব এখন আমরা কি জানি, বিডি ইকুয়াল টু ডি, বিডি ইকুয়াল টু ডি, বিডি ইকুয়াল টু ডি কত হবে, 20/2 হবে, ইকুয়াল টু 10 সেমি হবে। 20/2 ইকুয়াল টু কত সেমি হবে, 10 সেমি হবে। কেন 10 সেমি হবে, বিই যদি 20 হয়, বিই কত 20, এক কথায় বি মানে কত, বিডি প্লাস ডি হচ্ছে 20, বি হচ্ছে 20, এক কথায় বিডি প্লাস ডি হচ্ছে 20। এটা এবং এটা সমান, এটাকে এক্স ধরে নিলাম 20, তাহলে 2x সমান সমান 20 ডিগ্রি, 20 ডিগ্রি বলা হচ্ছে 20 সেমি। এক্স সমান সমান কত হবে, 20/2 অর্থাৎ 10 সেমি, 10 সেমি হবে। তো ওটাই এখানে করা হয়েছে। বিডি পেয়ে গেছি, বিডি পেয়ে গেছি, বিডি পেয়ে গেছি কত, 10 সেমি। অতএব এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কোনটা, হাফ ইন্টু ভূমি কোনটা, ভূমি হচ্ছে এসি, এবং উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে বিডি, আগের মতোই হাফ ইন্টু এসি হচ্ছে 20, বিডি হচ্ছে 10, ভাগ করলে 5, 20×5 100 বর্গ সেমি হয়ে গেল এই প্রশ্নের সমাধান। আশা করছি বোঝা গেছে প্রশ্নের সমাধান। একইভাবে আমাদের এখানেও উচ্চতা বার করতে হবে, কিন্তু উচ্চতা বার করার জন্য আমাদের অঙ্কনটাকে একটু বর্ধিত করতে হয়েছে। একবার তোমরা এই প্রশ্নের সমাধানকে ভালো করে লক্ষ্য করো। এরপরে দেখে নিব প্রশ্ন 10। 10 দাগের প্রশ্ন আশা করছি সবাই দেখতে পাচ্ছ। বলা হয়েছে পলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। 10-এর 1 নম্বরে বলা হয়েছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। প্রথমে বলা হয়েছে মাঠে ঘাস লাগাতে মোট কত খরচ হবে। তাহলে প্রশ্ন আমাদের কাছ থেকে কি জানতে চাইছে, প্রশ্ন আমাদের কাছ থেকে মাঠের ক্ষেত্রফল জানতে চাইছে। যেহেতু প্রতি বর্গ মিটারে বলা হয়েছে, প্রশ্নকে যখনই পড়া হয়েছে, পড়ার পর আমাদের বুঝতে হবে প্রশ্ন আমাদের কাছ থেকে কি জানতে চাইছে।
বলা হয়েছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে। ক্ষেত্রফলের সূত্র হয় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয় তার পাশে বর্গ দিয়ে একক লেখা হয়, এখানে প্রতি বর্গমিটার বলা হয়েছে। তাহলে এখান থেকে আমাদের মাথায় ক্লিক করবে যে মাঠের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। এটা হয়ে গেল প্রথম উপায়, বুঝতে হবে বুঝার যে প্রশ্ন আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে। এবং দ্বিতীয় উপায় হচ্ছে মাঠে যখনই ঘাস লাগানো হবে তখন মাঠের ক্ষেত্রফলেই ঘাস লাগানো হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নের আনসার। প্রথম প্রশ্ন আমাদের কাছ থেকে যেটা জানতে চেয়েছে, ছবির মাধ্যমে প্রশ্নের সমাধান বুঝতে হবে। ত্রিভুজাকৃতি মাঠ, এই ত্রিভুজাকৃতি মাঠের বাহুর দৈর্ঘ্য 26 মিটার, 28 মিটার এবং 30 মিটার দেওয়া আছে। এখান থেকে এই ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। যে সূত্রটা অ্যাপ্লাই হবে সেই সূত্রটা কি, একটু ভাবলেই সেই সূত্রটা মনে আসবে, ভাবার চেষ্টা করো। যেগুলো দিয়েছে সেগুলো আমাদের লিখতে হবে, দেওয়া আছে আকারে, দেওয়া আছে। ত্রিভুজাকৃতি মাঠের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং 30 মিটার। যেহেতু মাঠের বাহুর দৈর্ঘ্যগুলো আলাদা আছে, এক কথায় এই ত্রিভুজাকৃতি মাঠটি অর্থাৎ এই ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার যে সূত্রটা আছে সেটা হচ্ছে রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি, রুট আন্ডার দিয়ে। অর্থাৎ এখানে এস কি আছে, এস হচ্ছে অর্ধ পরিসীমা। অবশ্যই তাহলে আমাদের পরিসীমা বার করতে হবে, তবেই তো অর্ধ পরিসীমা বেরিয়ে আসবে। অর্থাৎ এখান থেকে আমাদের অর্ধ পরিসীমা বার করার জন্য আগে পরিসীমা বার করতে হবে। লিখতে হবে ত্রিভুজাকৃতি মাঠের পরিসীমা। ছাব্বিশ মিটার প্লাস 30 মিটার প্লাস 28 মিটার যোগ করলে যোগফল বেরিয়ে আসছে 8 6 14, 2 3 5, 5 2 7 থেকে 8, 84 মিটার। এখান থেকে ত্রিভুজাকৃতি মাঠের অর্ধ পরিসীমা বেরিয়ে আসবে। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বলতে পরিসীমার অর্ধেক। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল 42 মিটার বেরিয়ে আসলো। এক কথায় এই ত্রিভুজাকৃতি মাঠের অর্ধ পরিসীমা বেরিয়ে এসেছে। অতএব এই ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফলও বেরিয়ে আসবে। ক্ষেত্রফলের সূত্র হয় রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এস হচ্ছে 42, এ হচ্ছে এখানে 26, বি হচ্ছে এখানে 30 এবং সি হচ্ছে এখানে 28 ধরে নেওয়া হয়েছে। এগুলো মনে মনে ধরে নেওয়া হয়েছে, এগুলো রাফে করলে ভালো হয়। ডাইরেক্ট এখানে পুট করে দিব, যে সূত্রটা জানি সেটা এখানে ডাইরেক্ট ভ্যালুগুলো দিয়ে পুট করে দিব। কি সূত্র? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এস হচ্ছে 42 ইন্টু এস মাইনাস এ 42 মাইনাস 26, 42 মাইনাস 26, এস মাইনাস বি 42 মাইনাস 30 ইন্টু এস মাইনাস সি 42 মাইনাস 28 বর্গ মিটার। এখান থেকে বেরিয়ে আসবে 42 ইন্টু 42 থেকে 26 বাদ গেলে হয়ে যাবে 16 ইন্টু এখানে হয়ে যাবে কত 12 ইন্টু এখানে হয়ে যাবে 14। এখান থেকে 42 কে যদি ভাঙা হয় 2 দিয়ে ভাঙলে 21 হবে, আবার 3 দিয়ে গেলে 7 হবে। 2 ইন্টু 3 ইন্টু 7, 16কে লেখা যাবে 4 এর স্কোয়ারে আকারে। 4 এর স্কোয়ার কত হয়? 16 হয়।
12কে ভাঙা হলে কত দিয়ে ভাঙতে হবে? 2 দিয়ে 6 বারে, আবার 2 দিয়ে 3, এক কথায় 2 এর স্কোয়ার হয়ে যাবে ইন্টু 3 ইন্টু 14, 14কে লেখা যাবে 2 ইন্টু 7, 2 ইন্টু 7। এখান থেকে 2 ইন্টু 7, 2 ইন্টু 7 বেরিয়ে আসবে, দুটো আছে, দুটো 2, দুটো 7, এখান থেকে 2 ইন্টু 7 বেরিয়ে আসবে, এক কথায় একটা 2 একটা 2 মিলে 2 এর স্কোয়ার হয়, একটা 7 একটা 7 মিলে 7 এর স্কোয়ার হয়, 7 এর স্কোয়ার, এক কথায় 2 ইন্টু 7 বেরিয়ে আসলো। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে একটা 3 এখানে একটা 3 এখানে, 3 এর স্কোয়ার, এক কথায় 3 বেরিয়ে আসবে। 4 এর স্কোয়ার থেকে 4 বেরিয়ে আসবে, 2 এর স্কোয়ার থেকে 2 বেরিয়ে আসবে, আর কিছু বাঁচেনি, হয়ে গেল, বেরিয়ে এসে গেছে বর্গ মিটার। 2 সাথে 14, 14কে 3 দিয়ে গুণ করতে হবে, 42 আসবে, 4 2 8, 8 দিয়ে গুণ করতে হবে, 8 2 16, 8 4 32 আর 1 33, 336 বর্গ মিটার পেয়ে গেলাম এই ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল। এবার প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রতি বর্গ মিটারে, এক এক বর্গ মিটারে 5 টাকা হিসাবে খরচ হলে মোট কত খরচ হবে ঘাস লাগানোর জন্য। বলা হয়েছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত খরচ হবে হিসাব করে লিখি। লিখতে হবে ঘাস লাগাতে মোট খরচ, ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট খরচ 336 গুণিত 5 টাকা। কি করে? এক বর্গ মিটারে খরচ হয় 5 টাকা, আমাদের কাছে 336 বর্গ মিটার আছে, তাহলে অবশ্যই খরচটা বেশি হবে। এক বর্গ মিটারে 5 টাকা খরচ হলে 336 বর্গ মিটারে খরচ হবে 336 গুণিত 5 টাকা। গুণ করলে যে গুণফল বেরিয়ে আসবে সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 5 6 30, 5 3 15, 15 3 18, 5 3 15, 15 1 16, 1680 টাকা খরচ হবে। প্রথম প্রশ্নের সমাধান বেরিয়ে আসলো 1680 টাকা। আশা করছি বোঝা গেছে। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে এই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। মনে করছি যে এই জায়গায় 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, এই বাহুতে 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। কত মিটার ছিল আগে? 30 মিটার ছিল, এখন 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, এখানে গেট তৈরি করা হয়েছে। এই 5 মিটারে কি তৈরি করা হয়েছে? গেট। আগে এখান থেকে এখান অবধি যে দৈর্ঘ্য ছিল সেটা ছিল 30, এখন 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, এক কথায় এখন 25 মিটার বেঁচে আছে। এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু হচ্ছে 25 মিটার, এক কথায় এই বাহুর এখন দৈর্ঘ্য পেয়ে গেলাম গেট ছাড়া এই বাহুর দৈর্ঘ্য এখন কত বলতে পারি? 25 মিটার বলতে পারি। এক কথায় এই ত্রিভুজাকৃতি মাঠের আগে পরিসীমা কত ছিল? আগে পরিসীমা ছিল 84, 84 ছিল, কিন্তু 5 মিটার জায়গা গেটের জন্য লেগে গেছে, এক কথায় এখন হয়ে গেছে 14 থেকে 5 বাদ হয়ে গেল 9, 79 মিটার। এখন পরিসীমা কত আছে? 79 মিটার আছে, এবং এই পরিসীমায় আমাদের কি দিতে বলা হয়েছে? প্রশ্নে বলেছে যে এই পরিসীমায় বেড়া দিতে হবে। পরিসীমায় কি দিতে হবে? বেড়া দিতে হবে, এবং বেড়া দিতে যে খরচ পড়বে সেটা হচ্ছে প্রতি মিটারে 18 টাকা। কত বলা হয়েছে? প্রতি মিটারে 18 টাকা খরচ হলে মোট কত খরচ পড়বে আমাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্নের সমাধান। আগে লিখতে হবে গেট ছাড়া ত্রিভুজাকৃতি মাঠের পরিসীমা। কারণ গেটে আবার বেড়া কি করে দিবে? গেটে কি বেড়া দেওয়া হবে? গেট তো গেটই রেখেছে, প্রবেশের জন্যই রেখেছে, বাকি সাইডে বেড়া দিবে, তাই গেট ছাড়া আমাদের
মাঠের পরিসীমা লিখতে হবে। আগে মাঠের পরিসীমা কত ছিল? 84 ছিল। 5 মিটার গেটের জন্য লেগে গেছে, বেরিয়ে আসলো 79 মিটার গেট ছাড়া মাঠের পরিসীমা। আমাদের লিখতে হবে পরিসীমা বরাবর বেড়া দিতে, পরিসীমা বরাবর বেড়া দিতে বা 4 ধার বেড়া দিয়ে ঘিরতে মোট খরচ, 4 ধারে বেড়া দিয়ে ঘিরতে মোট খরচ, মোট খরচ। এখানে লিখতে হবে ত্রিভুজাকৃতি মাঠের, ত্রিভুজাকৃতি মাঠের 4 ধারে বেড়া দিয়ে ঘিরতে মোট খরচ। 1 বর্গ মিটারে কত খরচ হচ্ছে? 18 টাকা। 79 বর্গ মিটার আছে, 79 ইন্টু 18, এত টাকা খরচ পড়বে। গুণ করে যে গুণফল বেরিয়ে আসবে সেটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। আমাদের এই ত্রিভুজাকৃতি মাঠের যেটা পরিসীমা বেরিয়েছিল সেখান থেকে 5 বিয়োগ করতে হলো। কেন বিয়োগ করতে হলো? কারণ 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? গেট লাগানোর জন্য। তাহলে গেটে তো আর বেড়া দেওয়া যাবে না। গেটে যখন বেড়া দেওয়া যাবে না, অতটুকু জায়গা বাদ হয়ে গেল, তাহলে অতটুকুর খরচও কমে গেল। যেটা পেলাম সেটা পেলাম কত? 79 মিটার 4 ধারে, তাহলে 79 মিটারের বেড়া দিতে হবে এবং এক এক মিটারে খরচ হয় 18 টাকা। এক কথায় 79 মিটারে যত খরচ হবে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করছি বোঝা গেছে। গুণ করলে যে গুণফল বেরিয়ে আসবে ওটাই হবে উত্তর। একবার তোমরা এই প্রশ্নের সমাধানকে ভালো করে লক্ষ্য করো। 11 দাগের প্রশ্নে বলা হয়েছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির ওপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। হিসাব করে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল লিখি। এখানে শাকিল যে ত্রিভুজটা এঁকেছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু, সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু ধরে নেওয়া হচ্ছে এখানে ও। এই অন্তস্থ বিন্দু ও থেকে ত্রিভুজের বাহুগুলির ওপর লম্ব অঙ্কন করা হয়েছে, লম্ব অঙ্কন করা হয়েছে। ত্রিভুজের বাহুগুলির ওপর লম্ব অঙ্কন করা হয়েছে। PQR হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। সেটা প্রশ্নে দেওয়া আছে কি? দেওয়া নেই। তাহলে আমাদের সেটাও ধরতে হবে। ধরি PQR সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x অথবা a, যে কোনো একটা ধরে নিব, a সেমি ধরে নিব এবং ত্রিভুজের অন্তস্থ ও বিন্দু থেকে PQ, QR এবং RP বাহুর ওপর লম্ব যথাক্রমে OX, OY এবং OZ ধরে নিতে হবে। ধরি PQR সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। PQR সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি এবং ত্রিভুজের অন্তস্থ বিন্দু থেকে ত্রিভুজের অন্তস্থ ও বিন্দু থেকে বাহুগুলির ওপর
বলা হয়েছে এখানে প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের অন্তস্থ কোন বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির ওপর 3টি লম্ব অঙ্কন করেছি। এক কথায় লম্ব অঙ্কন করা হয়েছে। তাই আমাদের লিখতে হবে ত্রিভুজের অন্তস্থ ও বিন্দু থেকে বাহুগুলির ওপর লম্ব, ত্রিভুজের অন্তস্থ ও বিন্দু থেকে বাহুগুলি পি কিউ কিউ আর, এখানে এইভাবে লিখলে বেশি ভালো হবে। বাহুগুলি পি কিউ কিউ আর এবং আর পি এর ওপর লম্ব যথাক্রমে পি কিউ এর ওপর লম্ব ও এক্স ও ওয়াই এবং ও জেড হয়ে গেছে। কিন্তু এখানে ও এক্স ও ওয়াই এবং ও জেড বাহুগুলি, যে ও এক্স ও ওয়াই এবং ও জেড যেগুলো লম্ব আছে প্রতিটি বাহুর ওপর তাদের দৈর্ঘ্য দেওয়া হয়েছে কত কত 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি দেওয়া হয়েছে। তাহলে আবার আমাদের ধরতে হবে ও এক্স 10 সেমি, ও ওয়াই 12 সেমি এবং ও জেড 8 সেমি ধরে নিতে হবে। আবার ধরা যাক যেহেতু আমাদের নির্দিষ্ট করতে হবে যে ও এক্স কত, ও ওয়াই কত এবং ও জেড কত, তাই আবার ধরা যাক দিয়ে লিখতে হবে ও এক্স হচ্ছে 10 সেমি, ও ওয়াই হচ্ছে 12 সেমি এবং ও জেড হচ্ছে 8 সেমি হয়ে গেছে। এখন যদি এই ছবিতে ও কিউ যুক্ত করে দেওয়া হয়, ও পিও যুক্ত করে দেওয়া হয়, সাথে আবার ও আরও যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি দেখা যাচ্ছে এখানে? এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো 3টি ত্রিভুজ কিউ ও পি। একইভাবে ও এখানে আছে, আর আছে এখানে, এখানে পি আছে, পি ও আর। একইভাবে ও এখানে, কিউ এখানে, আর এখানে কিউ আর ত্রিভুজ দেখা যাচ্ছে। এই 3টি ত্রিভুজের ক্ষেত্রফল বার করলে এবং বার করে যোগ করলে যে ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেটাই হচ্ছে পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু পিকিউআর ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নেওয়া হয়েছে। কত ধরা হয়েছে? এ ধরা হয়েছে। যেহেতু এ ধরা হয়েছে, এক কথায় পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। অতএব আমাদের লিখতে হবে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি। একইভাবে আমাদের এটাও লিখতে হবে এবং দিয়ে কি লিখতে হবে? ত্রিভুজ পিও কিউ এর ক্ষেত্রফল লিখতে হবে। এইভাবে না লিখে শর্তানুসারে করলে তাড়াতাড়ি আমাদের সঠিক উত্তর বেরিয়ে আসবে। আমাদের ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল বেরিয়ে এসেছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এক কথায় এ স্কোয়ার। আমাদের প্রশ্নের মধ্যে বার করতে বলা হয়েছে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল। কিভাবে বার করতে হবে আমাদের পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল? আমাদের এভাবে লিখতে হবে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান, শর্ত অনুসারে এভাবে লিখতে হবে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান দিয়ে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ আর ও পি এর ক্ষেত্রফল। এখানে জানা আছে যে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার।
কিন্তু এখানে জানা নেই। কি জানা নেই? পি ও কিউ এর ক্ষেত্রফল কত হবে। সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি উচ্চতা দেওয়া থাকে, এখানে উচ্চতা কি আছে? ও এক্স আছে। কেন ও এক্স কে কেন উচ্চতা বলা হলো? যেহেতু ও এক্স লম্ব আছে কার উপর? পি কিউ এর উপর। পি কিউ ভূমি হয়ে গেল, ও এক্স উচ্চতা হয়ে গেল। তাই আমাদের লিখতে হবে হাফ ইন্টু ভূমি। ভূমি কত? এখানে এ আছে। পি কিউ কত? এখানে এ। যেহেতু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, তাই এখানে পি কিউ এ হবে। উচ্চতা ও এক্স। ও এক্স কত? ও এক্স কত ধরা হয়েছে? এখানে 10 10 লিখতে হবে। যোগ হাফ ইন্টু কিউ ও আর। এখানে ভূমি হচ্ছে কিউ আর। কিউ আর কত হবে? এ হবে। এবং ও ওয়াই কত? 12 যোগ হাফ ইন্টু ত্রিভুজ আর ও পি বা পি ও আর। এখানে ভূমি হচ্ছে পি আর, ভূমি হচ্ছে পি আর, অর্থাৎ এ হবে এবং উচ্চতা হচ্ছে ও জেড। 10 হবে। 10 বলা হচ্ছে, সরি কত হবে? 8 হবে। এখানেও বর্গসেমি, এখানেও বর্গসেমি, বর্গসেমি বর্গসেমি কেটে গেল। বা দিয়ে লিখতে হবে রুট আন্ডার 3/4 ইন্টু এ স্কোয়ার। এক কথায় 2 দিয়ে ভাগ করলে এখানে 5 আসবে, কাটলে আবার 2 দিয়ে কাটলে এখানে 6 আসবে, আবার 2 দিয়ে কাটলে এখানে 4 আসবে। 5 এ 6 এ 4 এ পেলাম 5 এ প্লাস 6 এ প্লাস 4 এ। 5 এ 6 এ 4 এ যোগ করলে কত হয়? 15 এ। এখানে এ, এখানে এ স্কোয়ার কেটে গেল, কি বাঁচবে? শুধু এ বাঁচবে। বা দিয়ে রুট আন্ডার, এখানে এ বাঁচলো শুধু 3/4 ইন্টু এ। এই 4 কে এদিকে নিয়ে চলে যাবো, ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে এখানে রুট আন্ডার 3 ইন্টু এ বাঁচলো। এবং 4 কে যদি ডান দিকে নিয়ে আসা হয় 15 এর সঙ্গে গুণ হবে, 15 4 60 হয়ে যাবে। পা দিয়ে এ ইকুয়াল টু বেরিয়ে আসলো 60/√3। এর ভ্যালু এখন বেরিয়ে এসেছে 60 ইন্টু √3। এখান থেকে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল বেরিয়ে আসবে। কিভাবে? এখানে বসিয়ে দিতে হবে। অতএব দিয়ে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল। এখানে √3/4 থাকলো ইন্টু 6 এর স্কোয়ার হয়ে যায় 36, দুটো শূন্য আসবে, এখানে আসবে 3। 4 দিয়ে ভাগ করলে এখানে আসবে 900, আবার 3 দিয়ে ভাগ করলে এখানে আসবে 300। বেরিয়ে আসলো 300√3 বর্গ সেমি। এবং এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। আমাদের আমাদের আলাদা করে পি ও কিউ, কিউ ও আর এবং আর ও পি এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট শর্তানুসারে লিখে দিব ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল সমান সমান পিও কিউ প্লাস কিউ আর প্লাস আর ও পি এর ক্ষেত্রফল। ভ্যালুগুলো পুট করে এর ভ্যালু বেরিয়ে আসবে এবং এর ভ্যালু এখানে পুট করলে প্রশ্নের প্রশ্নের মধ্যেই যে সমাধান বার করতে বলা হয়েছিল সেটা বেরিয়ে আসবে। আশা করছি বোঝা গেছে। একবার তোমাদের বলা হচ্ছে তোমরা এই প্রশ্নের সমাধানকে ভালো করে লক্ষ্য করো।